তুমি মানো বা না মানো, মেয়েটির সাথে তোমার বিয়ে হয়েছে এটা মিথ্যা হয়ে যাবে না। হাফিজুর চৌধুরীর কথা শুনে হাতের কাছে থাকা টি টেবিলটি ভেঙে গড়িয়ে যায়। ঝনঝন শব্দে মুখরিত হয় সেটা গোটা ড্রয়িং রুমে। শক্তপোক্ত হাতের পিঠে ঢুকে গিয়েছে এক টুকরো কাচ। সেখান থেকে গল গল করে গড়াচ্ছে লাল রক্তের তরল পদার্থ। তাতে একটুও বিচলিত দেখালো না হাফিজুরকে, যেন তিনি নিজ সিদ্ধান্তে অনড়। এই মুহূর্তে নাতি মারা গেলেও তিনি দমে যাবে না। আতিয়া বেগম মুখে আঁচল চেপে কেঁদে ওঠে। শ্বশুরের সামনে গিয়ে দুটো বাক্য উচ্চারণ করার সাহস তার নেই। আর না আছে ছেলেকে শান্ত করানোর শক্তি। মাঝে মধ্যে তিনি নিজেকে ব্যর্থ মা বলে ঘোষিত করে, যে সন্তানকে নিয়ন্ত্রণ করতে পারে না। আবরার নিজের রক্তমাখা হাতের পানে দৃষ্টি রেখে গভীর স্বরে বলে, আমি তাকে মানি না, আমি কবুল বলিনি। চালাকি করে কাবিননামায় সাইন করিয়েছেন আপনি দাদা ভাই। নড়ে চড়ে বসে হাফিজুর, যেন সে এই জবাবের অপেক্ষায় ছিল। ধবধবে ফসরা দাড়িতে হাত বুলিয়ে বলে, মানতে তুমি বাধ্য, চালাকি করেছি, তবে চুরি করিনি। পাঞ্জাবির পকেট থেকে একখানা কাগজ বের করে সেটা আবরারের সামনে তুলে ধরে। এটা তোমার কাবিনের কাগজ, এখানে স্পষ্ট তুমি। বাকিটা শেষ করতে পারে না হাফিজুর। আবরার কাগজখানা ছিনিয়ে নিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে। আশ্চর্য বনে যায় হাফিজুর, শক্ত কণ্ঠে বলে, আবরার, কি করলে তুমি এটা? তোমাদের বিয়ের একমাত্র প্রমাণ ছিল এই কাগজ। আবরার কাগজের টুকরো ফ্লোরে ফেলে দিয়ে হাফিজুরের চোখে চোখ রেখে বলে, এবার আর বলতে পারবেন না সে আমার বউ। ঝামেলা চুকে গেল। দাঁড়িয়ে পড়ে হাফিজুর, রাগান্বিত স্বরে বলে, মেয়েটিকে আমি আমার কাছেই রাখবো তোমার বউ পরিচয়ে। ঝামেলা চুকাতে দেব না, মানতেই হবে তোমার বিয়েটা। ছেলে খেলা নয় আবরার। দাঁড়িয়ে পড়ে দাঁড়ার থেকেও দ্বিগুণ তেজি সরে বলে, তাহলে আমি বেরিয়ে যাচ্ছি এই বাড়ি থেকে। দরজা খোলা আছে। ব্যাস। আবরার তাহাসিন বড় বড় পা ফেলে বেরিয়ে যায় চৌধুরী বাড়ির চৌকাঠ পেরিয়ে। একবার পিছনে ফিরে তাকালে হয়তো দেখতে পেত আতিয়া বেগমের কন্দনরত মুখর্ষি, দাদা ভাইয়ের অসহায় চোখ দুটো। আবরার চোখের আড়াল হতেই হাফিজুর চৌধুরী খপ করে বসে পড়ে সোফায়। এক হাত চোখের উপর রেখে হু হু করে কেঁদে ওঠে। কলিজাখানা তার পুড়ে যাচ্ছে, বুকের ব্যথা হচ্ছে। মৃত ছেলের একমাত্র স্মৃতি ছিল কলিজার টুকরা নাতি। ছেলে কত হয়েছে, 12 বছর হবে যখন আবরারের বয়স ছিল 9 বছর, এবং অহনা ছিলেন আতিয়ার গর্ভে। সেই থেকে হাফিজুর চৌধুরী দুই হাতে আগলে রেখেছিলেন আবরার আর তার মা আতিয়া বেগমকে। কখনোই এতটুকু দুঃখ তাদের পেতে দেয়নি। ছোট ছেলে মারা যাওয়ার পর ছোট ছেলের বউ বাচ্চার সুবিধার কথা চিন্তা করে ঢাকা গড়েছেন। ঢাকা শহরে বিশাল অট্টালিকা। বড় ছেলে এবং মেজ ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন। আতিয়া বেগম দৌড়ে আসে, শ্বশুরের নিকট হাঁটু মুড়ে বসে পড়ে পায়ের কাছে। শ্বশুরের হাত দুটো মুঠো করে ধরে অনুনয় সুরে বলে, বাবা, আবরারকে ফেরান, আমার ছেলে চলে যাচ্ছে। হাফিজুর আতিয়ার মাথায় হাত বুলিয়ে দেয়। সান্ত্বনা দেওয়ার ভাষা তার নেই, শুধু দীর্ঘশ্বাস ফেলে বলে, যেদিন তার মনে হবে আমরা তার ক্ষতি করিনি, সেদিন ঠিক চলে আসবে। তোমার ছেলে ফেরার অপেক্ষা করো বৌমা। সত্যিই কি তাই? 1 বছর, 2 বছর, 3 বছর, 4, 5, 6 বছর, 7, 8 বছর চলে গেল। আবরারের মনে হলো না তার দাদা এবং মা আতিয়া তার ক্ষতি করেনি, তাকে ঠকায়নি। 8 বছরে পাল্টে গিয়েছে অনেক কিছু। হাফিজুর রহমান আর বেঁচে নেই। আবরারকে হারানোর শোকে বছর দুয়েক পরে পরলোক গমন করেছেন। হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে যখন পাঞ্জা লড়ছিল, তখন তার মেজ ছেলে, বড় ছেলে এবং একমাত্র মেয়ে ছুটে এসেছিল, সকল অভিমান ভুলে ক্ষমা চেয়েছিল হাফিজুর চৌধুরীর কাছে। হাফিজুর চৌধুরী অক্সিজেন মাস্ক খুলে শেষবার দুটো কথাই বলেছিলেন, শেষবেলায় আবরারের মুখখানা দেখতে পারলাম না, আর তুলতুলকে তোমরা দেখে রেখো, আবরারের আমানত তোমাদের ভরসায় রেখে গেলাম। ঘুমের ঘোরে অনুভব করে ঠান্ডা একটা জিহ্বা চেটে দিচ্ছে তুলতুলের গোটা মুখ, যেন জিহ্বার মালিক জাগাতে চাচ্ছে তাকে। ডিসেম্বরের মাঝামাঝি হাড় কাঁপানো শীত পড়েছে। এমন সময় সাধের ঘুমের ব্যাঘাত ঘটলে নিশ্চয়ই ভালো লাগবে না। তুলতুলেরও ভালো লাগে না।
মুখখানা কম্বলের তলায় নিয়ে যেতে উদ্যক্ত হলো সে, তবে জিহ্বার মালিকের যেন পারে না। সে যেন পণ করেছে বিরক্তির সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবে তুলতুলকে। পিটপিট করে চোখ খুলে তুলতুল কপাল কুঁচকিয়ে বলে, অ্যানি, ডোন্ট ডিস্টার্ব। বিড়ালটি মালিকের ঘুম ঘুম কণ্ঠস্বর শুনে থামল, যেন সে বুঝতে পারল তার উপস্থিতি টের পেয়েছে মালিক, আর জ্বালাতন করা ঠিক হবে না। তাই ভদ্র বাচ্চার মতো মালিকের গা ঘেঁষে শুয়ে পড়ে, হাত পা নেড়ে ঘুমানোর প্রস্তুতি নেয়। কিছু একটা বোঝালো যেন। তুলতুল পাশ ফিরে অ্যানির উপর একটা হাত রাখে। বিড়ালটি শান্ত হয় এবং মুহূর্তের মাঝে সে ঘুমিয়ে পড়ে। কিছু সময়ের ব্যবধানে দুইজনই চিৎকার করে লাফিয়ে ওঠে, কেননা দুইজনের মুখেই কেউ ঠান্ডা পানি ঢেলে দিয়েছে। অ্যানি এদিক সেদিক ছুটাছুটি করছে, ভীষণ ভয় পেয়েছে সে। তুলতুলও ভয়ে কাঁপছে। গভীর ঘুমে ছিল, হঠাৎ পানির ঝাপটাটা সামলে উঠতে সময় লাগে। যখন এই বুঝতে পারে সে এবং তার ছোট্ট অ্যানি ভিজে জুবুথুবু হয়ে গিয়েছে, তখন ওই বড় বড় নয়নে সামনে তাকায়। তিথি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, চোখে মুখে রাগের ছাপ স্পষ্ট। তুলতুল চোখ নামিয়ে শুকনো ঢোক গেলে, তারপর মুখ সহ জামার কিছু অংশ ভিজে গিয়েছে। কম্বলখানা চুপচুপে ভেজা। অ্যানি ছোটাছুটি থামিয়েছে। ঠান্ডা লাগছে বোধহয়, তাই তুলতুলের কোলে এসে গুটিসুটি মেরে বসে পড়ে। তুলতুল নিজের কামিজের অংশ দিয়ে মুছিয়ে দিতে থাকে অ্যানির শরীর। এমনিতে ঠান্ডা সয় না তার, না জানি আবার অসুখ বাঁধিয়ে ফেলে। এত আদিক্ষেতা সহ্য হয় না তিথি, তাই মুখ বাঁকিয়ে বলে, মেলোড্রামা শেষ হলে এবার উঠুন মহারানী, অনেক কাজ পড়ে আছে, কাজগুলো শেষ করে উদ্ধার করুন আমায়। তুলতুল অ্যানির শরীরে নজর রেখে বলে, ডাকলেই পারতে, এভাবে ভিজিয়ে কেন দিলে? এবার শুকবে এই ভেজা তোষক কম্বল। তিথি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে ততক্ষণে, এলোমেলো জিনিসপত্র গুছিয়ে রাখতে রাখতে জবাব দেয়, আম্মু বলল না উঠলে পানি মারতে। তুই তো জানিস আমি আম্মুর কথা ফেলতে পারি না। তুলতুল পাল্টা কোনো কথা বলে না। এর সাথে কথা বললে কথা বাড়বে, এক পর্যায়ে ঝগড়া লেগে যাবে, তখন বকাগুলো তারই খেতে হবে। তাই অ্যানিকে কোলে নিয়ে বিছানা ছেড়ে রুম থেকে বের হতে উদ্যত হলেই তিথি বলে ওঠে, তোর বিলাইকে লুকিয়ে রেখে যা, ভাইয়া আসছে বাড়িতে, আর তার সামনে পড়লে বুড়ি গঙ্গায় ফেলে দিয়ে আসবে, আর তুমিও লুকিয়ে থাকবি। তিথির কথা কানে তোলে না তুলতুল। তুহিন খুব ভালো, সে তুলতুলের অ্যানিকে ভীষণ ভালোবাসে, কিছুতেই ফেলবে না এটা সে জানে। আমার শরীর ভালো নেই ভাবি, আজ রান্না করতে পারবো না। ক্লান্ত ভঙ্গিমায় সোফায় গা এলিয়ে দিয়ে বললেন আতিয়া বেগম। বেশ কয়েকদিন যাবৎ গা গোলাচ্ছে তার, মাছ মাংস খেতে পারছেন না। বয়স তার ৪৫ ছুঁয়েছে, কমে এসেছে চেহারার জলস, চোখের নিচে কালি, দুই একটা চুলও সাদা হয়েছে। শ্বশুরের মৃত্যুর পরে তিনি স্বেচ্ছায় ভাসুরদের সাথে এক বাড়িতেই থাকেন। দুটো ভাসুর খুব স্নেহ করলেও তাদের বউ খুব একটা ভালো চোখে দেখেন না আতিয়া বেগমকে, সুযোগ পেলে কটাক্ষ করতে ভোলে না। রাজিয়া বেগম লক্ষ্য করে আতিয়া বেগমকে বলল, বলবো বলবো করে বলা হয়নি কথাগুলো, আজকে কপাল কুঁচকে বলেই ফেলে, কাল দেখলাম বমি করলে, মাছ খেতে পারলে না, ঘটনা কি? স্বামী মরেছে, এত বছর হয়ে গেল, সন্তানরা ফেলে রেখে গিয়েছে, এই সুযোগে কার সাথে শুয়েছিলে? বড় ভাবির কথায় কোনো প্রতিক্রিয়া করেন না আতিয়া বেগম। যৌবনকালে যখন স্বামী পরলোক গমন করেছিল, তখন বাবা ভাই বহুবার বলেছিল, আতিয়া নতুন করে জীবন সংসার শুরু কর, এভাবে দিন যাবে না। তাদের কোনো কথা আতিয়ার মন গলাতে পারেনি। সব সম্পর্ক ছিন্ন করেছিল বাবা ভাইয়ের সাথে। তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে আতিয়ার ঠোঁটের কোণে। রাজিয়ার বিরক্তি আকাশ ছুঁই ছুঁই, বারংবার এগিয়ে আসছে ঝগড়া বাঁধাতে, কথা কাটাকাটি করতে, কিন্তু পারে না। মাঝে মধ্যে তিনি হতাশ হয়, মনে মনে ভাবে আতিয়া বেগম মানুষ নাকি অন্য কিছু। তবে আজকে তিনি ছাড়বেন না, যেন পণ করেছেন। এগিয়ে এসে বসে আতিয়ার পাশে এবং বললেন, তুমি কি ব্যাপারখানা ভেবে দেখছো না? দুটো সন্তানের মা হয়েছ, এই লক্ষণগুলোর সাথে পরিচিত তুমি। কোনো অঘটন ঘটিয়ে ফেললে আগেই বলো, আমরা ডাক্তারের কাছে নিয়ে যাব, অ্যাবর্শন করিয়ে আনবো, ঝামেলা মিটিয়ে ফেলবো। চোখ খুলে আতিয়া শান্ত দৃষ্টিতে পর্যবেক্ষণ করেন রাজিয়া বেগমকে। কি অবলীলায় বলে ফেললেন কথাগুলো। তার সন্তানরা কাছে থাকলে নিশ্চয়ই তাকে এভাবে অপমান করতে পারতো না কেউ।
আদ্রিতা অ্যানিকে কোলে নিয়ে এগিয়ে এসে বড় মায়ের বলা কথাগুলো শুনেছে। সে অপেক্ষায় ছিল মা কখন প্রতিবাদ করবে, কখন বলবে ভাবি এসব কিছু না, তুমি চিন্তা করিও না। কিন্তু আদ্রিতাকে হতাশ করে দিয়ে চুপ থাকে আতিয়া। চোখ দুটো টলমল করে ওঠে। রাজিয়ার মুখোমুখি দাঁড়ায় আদ্রিতা এবং কাট কাট গলায় বলে, বড় মা, আমার মাকে এমন কথা বলবেন না, তিনি ফুলের মতো পবিত্র। আপনার মন মানসিকতা পরিবর্তন করার দরকার। রাজিয়া দাঁড়িয়ে পড়ে তেড়ে আসে আদ্রিতার দিকে, গলা উঠিয়ে উচ্চস্বরে বলে, কে কেমন আমি জানি না? দু চোখ অন্ধ নাকি আমাদের? স্বপ্ন দেখি নাকি? পাশের বাড়ির আফজাল সাহেব ঘন ঘন বাড়িতে আসার কারণ বুঝি না আমি? নিহাতি আমরা ভালো মানুষ, তাই চুপচাপ করে থাকি। অ্যানি মিউ মিউ আওয়াজ তোলে, যেন সে বুঝতে পারছে মহিলাটি আদ্রিতাকে বকা দিচ্ছে। রিজিয়া বিড়ালের পানে তাকায়, পরপর বলে, তোর পবিত্র মাকে বলিস বাচ্চাটা নষ্ট করতে। বিধবা মানুষ, চাহিদা থাকতেই পারে, তাই বলে আমাদের মান সম্মান ডোবাতে দেব না। আর তুই বা কি বুঝাবি? তুইও তো বিধবা। আতিয়া বেগম দাঁড়িয়ে পড়ে, চোখ দুটো ছলছল করছে তার। এতক্ষণে এত কথা তার গায়ে না লাগলেও এবারে কলিজায় লেগেছে। ধরে আসা গলায় মিনতি করে বলে, এসব বলবেন না ভাবি। আদ্রিতা বিধবা নয়, ও কখনোই বিধবা হবে না। আদ্রিতা মুখ বাঁকিয়ে বলে, আপনার বোধহয় স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে। আপনি ভুলে গিয়েছেন আমার বিয়ে হয়নি। মা, তুমিও না এর কথা শুনো না তো। রাজিয়া আরও কিছু বলতে যাবে, আতিয়া তার হাত দুটো মুঠো করে ধরে মিনতি করে কিছু না বলতে। মুখ বাঁকায় রাজিয়া। আতিয়া বেগমের থেকে হাতখানা ছাড়িয়ে নেয় ঝাড়া দিয়ে। কষে একটা থাপ্পড় দিতে পারলে শান্তি লাগতো। সাহস কত তাকে বলে তার নাকি স্মৃতিশক্তি হারিয়েছে। তুই তোর মাকে নিয়ে বেরিয়ে যেতে পারিস না বাড়ি থেকে? আমাদের একটু শান্তি দে। এই বাড়িটা বড় মায়ের ছেলের, এখান থেকে তোমরা বের হও। বাকিটা শেষ করার আগেই রাজিয়া বেগমের হাত উঠে যায় আদ্রিতার গালে, খুব শক্ত একটা থাপ্পড়ে চুপ করিয়ে দেয়। মাথা ভন ভন করছে আদ্রিতার। কিছু মুহূর্ত চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। কানে আসে আতিয়া বেগমের আর্তনাদ। অনুভব করে নরম তুলতুলে একখানা হাত জড়িয়ে ধরেছে আদ্রিকে। থেমে যায় রাজিয়া। উচ্চস্বরে বলেই চলেছে, বাইরের মেয়ে হয়ে আমাকে এসব বলার সাহস কোথায় পায়? মুখ বেড়ে গিয়েছে, একদম মুখ ভেঙে গুড়িয়ে দেব। আবরার একটা চোর, সে চুরি করে আমার শ্বশুরের থেকে বাড়ি লিখে নিয়ে নিখোঁজ হয়েছে। আমাদের ঘাড়ে রেখে গিয়েছে তোদের ঝামেলা। তার মা একটা বেহায়া মহিলা, বুড়ো বয়সে পেট বাঁধিয়েছে। এমন আরও অনেক কিছু। আদ্রিতা চোখ খোলে। তার কোলে থাকা অ্যানি মিউ মিউ আওয়াজ তুলে বকা দিচ্ছে রিজিয়া বেগমকে। কত বড় সাহস, তার মনিবের গায়ে হাত তুলেছে। আদ্রিতার কোল থেকে নামলে এতক্ষণে খামচে দিত। আতিয়া বেগম বলে, বেশি কথা কেন বলিস তুই? চুপ থাকা যায় না? আদি মৃদু হেসে মাথা ঠেকায় আতিয়া বেগমের বুকে এবং ধরে আসা গলায় স্বরে বলে, চলো না মা, আমরা দূরে কোথাও চলে যাই, যেখানে তুমি আমি ছাড়া কেউ থাকবে না। আমাদের শান্তির একটা সংসার হবে। জবাব দেয় না আতিয়া বেগম। মনে মনে বলে, আমাদের কপালে শান্তি লেখা নেই রে মা। আমরা যে পুরা কপাল নিয়ে দুনিয়ায় এসেছি, আমার আবরার আমাদের দুঃখের সাগরে ভাসিয়ে দিয়েছে। সুইজারল্যান্ডের জুরিখ শহর নির্জন এবং নিস্তব্ধ। বাংলাদেশের মতো যানজট, শব্দদূষণ, কোলাহল এসবের অস্তিত্ব নেই। ভোরের আলো ফুটেছে বেশ কয়েক ঘন্টা আগেই। কর্মজীবী মানুষজন ছুটে চলেছে নিজ নিজ কর্মস্থলে। রোডের সাথে অবস্থিত ছোট বাড়িটিতে এখনও আলো জ্বলেনি। বাড়ির ভেতরটা অন্ধকারে ছেয়ে আছে, যেন সূর্যমামা এখনও ওঠেনি। বাড়ির মেইন ফটক পেরোলেই নজরে পড়ে বিশাল ড্রয়িং রুম। বড় বড় চারখানা ছোপা চারিপাশে বসানো, মাঝখানে টি টেবিল। সেই টেবিলের উপরে অর্কিড ফুলের একখানা টব রাখা এবং সোজাসুজি সিঁড়ি বেয়ে উপরে উঠলে নজর পড়বে দুটো রুম। একটা রুমের সামনে বড় অক্ষরে লেখা আবরার তাহসিন। অপর রুমখানা হতে হাই তুলতে তুলতে বের হয় সিয়াম। পুরোপুরি ঘুম কাটেনি, চোখ দুটো যেন লেগে আসছে। হাতে বড় একখানা ফোন, দৃষ্টিতে তার এখনো ফোনের স্ক্রিনে। ললাটে তিনটে ভাঁজ পড়েছে। মূলত ঘুম ছুটানোর উদ্দেশ্যে ফোনখানা হাতে তুলেছিল। ফেসবুকে নিউড ফিড ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ নজর আটকে ছিল অ্যান্ড ফ্রেন্ড আসা একটা আইডির পানে। তখনই তড়িঘড়ি করে বিছানা ছেড়ে এসেছে সিয়াম। আবরার কক্ষে দরজায় টোকা দেয়। দৃষ্টি পড়ে নেম প্লেটের উপর। বিড়বিড় করে একবার নামখানা পড়ে নেয়।
পরপরই মুখ বাঁকায়, শালা তোর নাম আবরার সেটা আমরা জানি, আমাদের জানাতে হবে না। পরপর আবারও টোকা দেয়, ভেতর হতে কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। বিরক্তি নিয়ে সিয়াম দরজা ঠেলে ভিতরে ঢুকে পড়ে। ডান পাশে থাকা সুইচ বোর্ডের বাটন টিপে রুমটি আলোকিত করে। কোমর অবধি কম্বল জড়িয়ে ঘুমিয়ে আছে আবরার। বড় বড় চুলগুলো এলোমেলো, দুই হাত উপরের দিকে, ফর্সা বুকে কালো কয়লা, ঠিক উপরে সাদা অংশের ব্যান্ডেজ জড়ানো। নাভির বাম পাশে ওয়ান টাইম ব্যান্ডেজ। কপালের রক্ত শুকিয়ে টান টান হয়ে আছে। শরীর হতে কম্বল টান মেরে হাত বাড়িয়ে কাটা জায়গাগুলো ছুঁয়ে দিল আলতো করে। পরপরই বলে, আবরার ব্রো, অহনা ছাড়াও তোর আরও একটা বোন আছে, আগে তো বলিসনি। কি কিউট রে। তোর বোন আন্টির সাথে পিকচার আপলোড করেছে ফেসবুকে। আবরার চোখ খুলে তাকায় সিয়ামের পানে, ভুরুটা উঁচু করে। ব্যাস, সিয়াম বুঝতে পারে কথা বলতে কি প্রবলেম তোর। সব সময় এমন ইশারা কেন করিস? মাঝে মধ্যে মনে হয় আমি তোর বউ বাচ্চাদের নিয়ে সময় কাটাচ্ছি। তোর জোর রোমান্স পেয়েছে তাই ইশারায় ডাকছিস কাছে যেতে। সিঙ্গেল লাইফে এমন ইশারা কতটা যন্ত্রণাদায়ক বুঝিস তুই? আবরার ধীরে সুস্থে উঠে বসে, বা হাতে চুলগুলো পিছনে ঠেলে হামি তোলে। দেয়ালে টাঙানো ঘড়ির পানে নজর বুলিয়ে সময় দেখে নেয়। পরপর গম্ভীর স্বরে বলে, স্টপ দ্য ড্রামা অ্যান্ড টেল মি হোয়াট হ্যাপেন্ড। সিয়াম ধপ করে বসে পড়ে আবরারের পাশে, ফোনখানা এগিয়ে দেয়। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে আতিয়া বেগমের কাঁধে মাথা রেখে দূরে অবস্থিত সাগর দেখাচ্ছে একটা মেয়ে। নীল রঙের টপস এবং কালো জিন্স পরনে, তার গলায় ঝুলছে নীল রঙের ওড়না, লম্বা চুলগুলো হাঁটু ছাড়িয়ে গেছে। আবরারের চোখ আটকায় ক্যাপশনে, সেখানে লেখা রয়েছে, আই উইশ আমার জীবনে একজন সুপার হিরো আসতো আর আমাকে আর মাকে নিয়ে চলে যেত অনেক দূরে, যেখানে সবাই আমাদের ভালোবাসতো এবং সম্মান করত। সিয়ামের ফোনখানা শূন্য ছুঁড়ে মারে আবরার। রুম ছাড়িয়ে বেলকুনি পেরিয়ে তার স্থান হয় বাগানে। ইতিমধ্যে চোয়াল শক্ত করে ফেলেছে, লাল লাল আঁখি দুটো যেন আগুন ঝরছে। স্তব্ধ সিয়ান খানিকক্ষণ তাকিয়ে থেকে আবরারের মুখ পানে। পরপরই কাঁদো কাঁদো স্বরে বলে, আমার ফোন কি ক্ষতি করেছিল ভাই? 5 দিন হলো ফোনটা কিনেছিলাম। ফুস করে শ্বাস টানে আবরার, চোখ বন্ধ করে কিছু একটা চিন্তা করে তারপর হাতের পাশে থাকা টি টেবিলের উপর থেকে চার্জার হাতে তুলে ফোনে ব্যস্ত ভঙ্গিমায় কিছু করতে করতে সিয়ামকে আদেশ স্বরে বলে, দুটো টিকিটের ব্যবস্থা কর ইমিডিয়েটলি। ফোনের শোক ভুলে চিন্তিত হয়ে পড়ে সিয়াম। পরপর ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। বাই এনি চান্স আবরার কি তার জন্যই মেয়েটিকে এখানে আনার ব্যবস্থা করছে? তোর বোনকে এখানে আনবি, আগেই বলে রাখছি তাকে কিন্তু আমি বিয়ে করব, প্রেম টেম করব না। আবরার তাকায় সিয়ামের পানে। মুহূর্তেই সিয়াম এক দৌড়ে বেরিয়ে পড়ে রুম হতে। প্রথমে বাগানে যেতে হবে, ফোনখানা আস্ত থাকলেই হলো। আবরার বিড়বিড় করে আওড়ায়, আই উইল কিল হার। তার সাহস হলো কি করে আমার আম্মুর পিকচার ফেসবুকে আপলোড দেওয়ার? চলবে ইনশাআল্লাহ।